বারিন ভৌমিক একটা হাই তুলে নিজেকে নিরুদ্বিগ্ন প্রতিপন্ন করার চেষ্টায় ব্যর্থ হলেন। তার অঙ্গ প্রত্যঙ্গের অসারতা চোয়াল পর্যন্ত পৌঁছে গেছে, মুখ খুলল না। শ্রবণ শক্তি লোপ পেলে তিনি সবচেয়ে খুশি হতেন, কিন্তু তা হবার নয়। জয়ের কথা দিব্যি তার কানে প্রবেশ করছে। একটা সুইচ ঘড়ি, জানেন, সোনার ট্রাভেলিং ক্লক, জেনেভা থেকে এনে দিয়েছিল আমার এক বন্ধু। 1 মাসও ব্যবহার করিনি। ট্রেনে যাচ্ছি দিল্লি, বছর 8 আগে। এই যে আমি আপনি ট্রাভেল করছি, সেরকমই একটা কামরায় আমরা দুজন, আমি আর একটি লোক, বাঙালি। কি ডেয়ারিং ভেবে দেখুন। হয়তো বাথরুম টাথরুমে গেছি, কি স্টেশন এসেছে, প্ল্যাটফর্মে নেমেছি, আর সেই ফাঁকে ঘড়িটাকে বেমালুম ছেড়ে দিল। অথচ দেখে বোঝার জো নেই, ফার্স্ট ক্লাসে যাচ্ছে, দিব্যি ভদ্রলোকের মতো চেহারা। খুনটুন যে করে বসেনি এই ভাগ্যে। তারপর থেকে তো আর ট্রেনেই চড়িনি। এবারও প্লেনেই যেতুম, কিন্তু পাইলটদের স্ট্রোকটা দিল ব্যাগরা। বারেন ভৌমিকের গলা শুকনো, ঠোঁটের চারপাশটা অবশ, অথচ তিনি বেশ বুঝতে পারছেন যে এতগুলো কথার পর কিছু না বললে অস্বাভাবিক হবে, এমনকি সন্দেহজনকও হতে পারে। প্রাণান্তর চেষ্টা করে, অসীম মনোবল প্রয়োগ করে অবশেষে কয়েকটি কথা বেরোলো মুখ দিয়ে। আপনি খুব খোঁজ করেননি? আর খোঁজ, এসব কি আর খোঁজ করে ফেরত পাওয়া যায়? তবে লোকটার চেহারা মনে রেখেছিলাম অনেক দিন, এখনো আচ্ছা আচ্ছা মনে পড়ে। মাঝারি রং, গোঁফ আছে, আপনারই মতো হাইট হবে, তবে রোগা। আর একটি বার যদি সাক্ষাৎ পেতুম তো বাপের নাম ভুলিয়ে দিতুম। এককালে বক্সিং করতুম, জানেন, লাইট হেভিওয়েট চ্যাম্পিয়ন ছিল। সেই লোকের 14 পুরুষের ভাগ্যি যে আর দ্বিতীয়বার আমার সামনে পড়েনি। ভদ্রলোকের নামটা মনে পড়ে গেছে, চক্রবর্তী, পুলক চক্রবর্তী। আশ্চর্য, ওই বক্সিংয়ের নামটা বলা মাত্রই নামটা সিনেমার টাইটেলের মতো যেন চোখের সামনে দেখতে পেলেন বারিন ভৌমিক। গতবারও বক্সিং নিয়ে অনেক কথা বলেছিলেন পুলক চক্রবর্তী, কিন্তু নামটা জেনেই কী হবে? ইনি তো আর কোনো অপরাধ করেননি, অপরাধী বারিন নিজে। আর সেই অপরাধের বোঝা দুর্বিষহ হয়ে উঠেছে। সব স্বীকার করলে কেমন হয়? ঘড়িটা ফেরত দিলে কেমন হয়? হাতের কাছে ব্যাগটা খুললেই তো, দূর পাগল। এসব কি চিন্তাকে প্রশ্রয় দিচ্ছেন বারিন ভৌমিক? নিজেকে চোর বলে পরিচয় দেবেন? প্রখ্যাত কণ্ঠশিল্পী তিনি, তিনি না বলিয়া পরের দ্রব্য নেওয়ার কথা স্বীকার করিবেন? তার ফলে তার নাম যখন ধুলোয় লুটাবে, তখন তার গানের ডাক আসবে কোত্থেকে? তার ভক্তের দলই বা কি ভাববে, কি বলবে? ইনি নিজেই যে সাংবাদিক নন বা সংবাদপত্রের সঙ্গে যুক্ত নন, তারই বা গ্যারান্টি কোথায়? না, স্বীকার করার প্রশ্নই ওঠে না। হয়তো স্বীকার করার প্রয়োজনও নেই। পুলক চক্রবর্তী ঘন ঘন চাইছেন তার দিকে। আরও 16 ঘন্টা আছে দিল্লি পৌঁছাতে। কোনো এক বিভৎস মুহূর্তে ফস করে চিনে ফেলার দীর্ঘ সুযোগ পড়ে আছে সামনে। আরে, এই তো সেই লোক। বারিন কল্পনা করলেন, তার গোঁফ খসে পড়ে গেছে, গাল থেকে মাংস ঝরে গেছে, চোখ থেকে চশমা খুলে গেছে। পুলক চক্রবর্তী এক দৃষ্টে চেয়ে রয়েছেন তার 9 বছর আগের চেহারাটার দিকে। তার ঈষৎ কটা চোখের দৃষ্টি ক্রমশ তীক্ষ্ণ হয়ে আসছে। তার ঠোঁটের কোণে ক্রূর হাসি ফুটে উঠেছে। বাছা ধন, পথে এসো এবার। একদিন বাদে বাগে পেয়েছি তোমায়। ঘুঘু দেখেছ, ফাঁদ দেখনি। 10টা নাগাদ বারিন ভৌমিকের কম্প দিয়ে জ্বর এলো। গার্ডকে বলে তিনি একটি অতিরিক্ত কম্বল চেয়ে নিলেন। তারপর 2টি কম্বল একসঙ্গে পা থেকে নাক অবধি টেনে নিয়ে শয্যা নিলেন। পুলক চক্রবর্তী কামরার দরজা বন্ধ করে ছিটকিনি লাগিয়ে দিলেন। বাতি নেবাতি খেয়ে বারিনের দিকে ফিরে জিজ্ঞাসা করলেন, আপনাকে অসুস্থ বলে মনে হচ্ছে, ওষুধ খাবেন? ভালো বড়ি আছে আমার কাছে, 2টো খেয়ে নিন। এয়ার কন্ডিশনিংয়ের অভ্যাস নেই বোধহয়। বারিন বড়ি খেলেন। একমাত্র ভরসা যে ঘড়িচোর বলে চিনতে পারলেও তাকে অসুস্থ দেখে অনুকম্পাবশত পুলক চক্রবর্তী কঠিন শাস্তি থেকে বিরত হবেন। একটা ব্যাপার তিনি স্থির করে ফেলেছেন, পুলক তাকে চিনতে না পারলেও
দিল্লি পৌঁছাবার আগে কোনো এক সুযোগে ওই সুইচ ঘড়িটা তার আসল মালিকের বক্সের মধ্যে চালান দিতে হবে। যদি সম্ভব হয় তো মাঝরাতেই কাজটা সারা যেতে পারে, কিন্তু জ্বরটা না কমলে কম্বলের তল থেকে বের হওয়া সম্ভব হবে না। এখনো মাঝে মাঝে সমস্ত শরীর কেঁপে উঠছে। পুলক তার মাথার কাছে রিডিং ল্যাম্পটা জ্বালিয়ে রেখেছে, তার হাতে খোলা একটা পেপার ব্যাগ বই। কিন্তু তিনি কি সত্যিই পড়ছেন, না বইয়ের পাতায় চোখ রেখে অন্য কিছু চিন্তা করছেন? বইটা একভাবে ধরে রয়েছেন কেন? পাতা উল্টাচ্ছেন না কেন? কতক্ষণ সময় লাগে পাশাপাশি দুটো পাতা পড়তে? এবার বাড়ির লক্ষ্য করলেন যে পুলকের দৃষ্টি বইয়ের পাতা থেকে সরে আসছে। তার মাথাটা ধীরে ধীরে পাশের দিকে ঘুরল। দৃষ্টি ঘুরে আসছে বারিনের দিকে। বারিন চোখ বন্ধ করলেন। বেশ কিছুক্ষণ চোখ বন্ধ করে রইলেন। এখনো কি পুলক চেয়ে আছে তার দিকে? খুব সাবধানে চোখের পাতা দুটোকে যৎসামান্য ফাঁক করলেন বারিন। আবার তৎক্ষণাৎ বন্ধ করে নিলেন। পুলক সটান চেয়ে রয়েছে তার দিকে। বারিন অনুভব করলেন তার বুকের ভেতরে সেই ব্যাঙটা আবার লাফাতে শুরু করেছে। পাঁজরের হাড়ে আবার ধাক্কা পড়ছে, ধুকপুক ধুকপুক করছে। দাদরার ছন্দ, ট্রেনের চাকার গম্ভীর ছন্দের সঙ্গে মিলে যাচ্ছে সেই ছন্দ। একটা মৃদু খচ শব্দের সঙ্গে সঙ্গে চোখ বন্ধ অবস্থাতেই বারিন বুঝতে পারলেন যে কামরার শেষ বাতিটাও নিভে গেছে। এবার সাহস পেয়ে চোখ খুলে বারিন দেখলেন যে দরজার ফাঁক দিয়ে আসা ক্ষীণ আলো কামরায় অন্ধকারকে জমাট বাঁধতে দেয়নি। সেই আলোয় দেখা গেল পুলক চক্রবর্তী তার হাতের বইটা বারিনের ব্যাগের পাশে রাখলেন। তারপর কম্বলটাকে একেবারে থুতনি অবধি টেনে নিয়ে পাশ ফিরে বারিনের মুখোমুখি হয়ে একটা সশব্দ হাই তুললেন।